বাইচুংয়ের খোঁজে আইএসএল না হলেও বাইচুংয়ের খোঁজে আইএসএল না হলেও আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটু। কেননা এই দুটো বিষয়ে আমার মনে হয় অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে। আইএসএল না হলেও মানে অবশ্যই আইএসএল না হলেও সেটা আলোচনা পরে করছি। প্রথমে বাইচুংয়ের খোঁজে। তো আজকে দেখলাম এক্সট্রা টাইমে একটা জিতেন মুর্মুর একটা ইন্টারভিউ বেরিয়েছে। তো সেখানে জিতেন মুর্মু বলছে যে ওকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গলে, কিন্তু আরও একটু সুযোগ পেলে হয়তো খুব সুবিধে হতো বা ভালো হতো। আমি বলছি মনে হয় না খুব একটা সুবিধে হতো। কারণটা বলছি, কারণটা আর জিতেনকে নিয়ে বললাম না, কারণটা একটা সামগ্রিক কারণ। একটা সমস্যা হচ্ছে আমাদের মধ্যে যে আমরা যারা বাইচুংয়ের খেলা দেখেছি বেশিরভাগ মানুষ, তারা সেই বাইচুংয়ের একটা আলাদা একটা জগতেই আমরা বিচরণ করি। তার কে মানে অতিক্রম করে আমরা আর এগোতে পারিনি, মানে বেশিরভাগ মানুষ তারা এখনও বাইচুং যুগে পড়ে আছে। আর যারা বাইচুং আইএম ভিজনে খেলা দেখেনি তারা ভাবে বাবা কী ছিল ওই যুগটা, মানে সেই যুগটা কেন আমরা পাইনি। আর এই ফাঁকতালে মানে বাইচুং আইএম বিজয়নরা সবাই বলে কেন আরও বিজয়ন তৈরি হচ্ছে না, কেন আরও বাইচুং তৈরি হচ্ছে না। এটা শুধু তারা যে নিজেরা বলে তা নয়, মানে তারা নিজেরা বললে একরকম ব্যাপার ছিল। এটা কিন্তু আপনারা দেখবেন সমস্ত বাঙালি অবাঙালি যত কর্মকর্তা আছে ফুটবলের সাথে জড়িত, যারা কোচ রয়েছে সবাই বলছে। আমি বলি কি, আজকের দিনে দাঁড়ালে বাইচুং আইএম বিজন খুব বেশি কিছু করে উঠতে পারতো না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তারা আজকের দিনে দাঁড়ালে খুব একটা সাফল্য পেত না। এবার কারণটা বলি, আপনারা হয়তো দেখেছেন যে বাইচুং বিদেশে গেছে, তো বেরি এফসিতে খেলেছে, খুব একটা সুবিধা করতে পারেনি, এদিক ওদিক করে চলে এসছে। আইএম বিজন তো যাওয়ার সাহসই পায়নি। আর তাহলে কারণটা আপনাকে বুঝতে হবে। এই যে মানুষের একটা সমস্যা, সেটা যুগে নিজেকে আটকে রেখে দেয়, মানে অতীতেও যেতে চায় না, ভবিষ্যতেও যেতে চায় না, বর্তমানে মানে একটা জগাখিচুড়ি হয়ে থাকে। দেখুন, বাইচুং আর আইএম বিজন যখন খেলতো ভারতীয় ফুটবলে, তখন মোটামুটি দুটো ফরওয়ার্ড নিয়ে খেলা হতো। এখনকার দিনে একটা ফরওয়ার্ড নিয়ে খেলা হয়। এবং তখনকার দিনে ভারতীয় ফুটবলে তো ছিল আই লিগ ছিল, এবং আই লিগে গুটি কয়েক মানে একটু স্ট্যান্ডার্ড টিম ছিল। কখনো ইস্টবেঙ্গল মোহনবাগান তো সবসময় ছিলই, মোহামেডান আসা যাওয়া করতো, খুব একটা ধর্তব্যের মধ্যে না রাখাই ভালো। এবার কখনো ধরুন জেসিটি রইল, সে 2 বছর ছিল, কখনো মাহিন্দ্রা ইউনাইটেড, কখনো ডেম্পো, এরকম কিছু টিম ছিল। এবং এই কঠিন টিমগুলোর বিরুদ্ধে কিন্তু আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন, বাইচুং আইএম খুব বেশি সাফল্য পেত না। তার কারণটা হলো বেশিরভাগ টিম ছিল খুব দুর্বল, এবং তখন না খুব একটা অর্গানাইজড খেলা হতো না। এখন আপনারা হয়তো দেখবেন যে এখন যারা খেলছে ভারতীয়রাই এবং বিদেশিরা মিলিয়ে, তারা হয়তো মানে ব্যক্তিগত স্তরে হয়তো খুব একটা স্কিলফুল নয়, কিন্তু একটা টেকনিক, একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলছে। খুব তাড়াতাড়ি প্রেসিং হচ্ছে, দ্রুত প্রেসিং দেখবেন, মানে ছেঁকে ধরছে। যেটা আপনারা সম্প্রতি আমরা কলকাতা লিগে দেখেছিলাম কাস্টমস ম্যাচে, কাস্টমস খুব একদম প্রেসিং ফুটবল খেলছিল। তখনকার দিনে প্রেসিং ফুটবল প্রায় কোনো ক্লাবই খেলতো না। তো অফুরন্ত সময় সুযোগ এগুলো পেত বাইচুং আইএম ভিজনের, এই সুযোগটা পেত। প্লাস তখন শুধু প্রেসিংও নয়, এই যে একটা অর্গানাইজড ফুটবল, যে কীভাবে আপনি স্ট্র্যাটেজিক্যালি অ্যাটাক করবেন, স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্ড করবেন, কীভাবে প্লেয়ার কাউন্ট বাড়াবেন বিভিন্ন জোনে ডিউরিং অ্যাটাক, ডিউরিং ডিফেন্স, এসব ছিল না, পরিকল্পনা ছিল না। মানে তখন তো মানে গুটি কয়েক বিদেশি কোচ কাজ করতো, তাও মধ্যম মানে অতি মধ্যম মানে বিদেশি কোচ কাজ করতো। এখন দেখুন, এখন আমি বলছি না মানে ইউরোপের শ্রেষ্ঠ কোচরা কাজ করে, ইউরোপের ঝর্তি পড়তি লড়তিরাই কাজ করে, কিন্তু তখন আরও তারা নিম্নমানের। মানে আপনারা দেখেছেন যখন ট্রানজিশনটা হচ্ছে আই লিগ থেকে আইএসএলে, তো যারা তখন হয়তো আই লিগের বিদেশি কোচ, তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচের বেশি কিছু করে উঠতে পারেনি। যারা সুযোগ পেয়েছে তারাও কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারেনি। তো ওই অর্গানাইজড ফুটবলটা ছিল না, সিস্টেমটা আলাদা ছিল। যদি আজকের মতন পরিস্থিতিতে আপনি হুবহু যদি বাইচুং আইএম ভিজনকে এনে ফেলে দেন, ওরা কিছু করতে পারবে না। তার কারণ হচ্ছে, দেখুন, বিজয়ন আর আর বাইচুং এরা কিন্তু খুব বেশি এডুকেটেড ফুটবলার নয়, মানে এডুকেটেড মানে ফুটবলে এডুকেটেড নয়, ওই খেলতে খেলতে শিখেছে। মানে ছোটোবেলা থেকে যে একটা প্রপার একটা এডুকেশন পেয়েছে, মুভমেন্ট, এইসব জায়গা দেওয়া নেওয়া, এইগুলো এদের মধ্যে ছিল না। বাইচুং তো মানে একদম বক্সের মাথায় দাঁড়িয়ে থাকতো বেশিরভাগ সময়, মাঝে মধ্যে কখনো ওর একটুখানি উঠতো, হিরিক উঠতো, তখন একটু হয়তো
নিচে নেমে নিচ থেকে অ্যাটাক করতো, কিন্তু তাও গোটা 90 মিনিট করতো না। এখন কিন্তু গোটা 90 মিনিট মুভমেন্ট করতে হয়েছে, যাতে নাম্বার 9-এ খেলছে, তখন করতে হতো না এগুলো। বক্সের মাথায় দাঁড়িয়ে থাকতো, বক্সের মধ্যে ড্রিবলিংটা খুব ভালো ছিল। এখন দেখুন মানে যেমন বিষ্ণু মানে মাথা নিচু করে ভালো ড্রিবলিং করে, মানে মাথা নিচু করে অসাধারণ ড্রিবলিং করে, আর মাথা তুললে আবার খেয়েই হারিয়ে ফেলে। মাথা তুলতে পারে না বলেও মানে কাকে পাস দেবে সেটাও জানে না, মানে বেসিকটা খুব গন্ডগোল, কিন্তু ড্রিবলটা খুব ভালো করে। তো ওরকম বাইচুং বক্সের মধ্যে খুব অসাধারণ ছিল ড্রিবলিংয়ে, মানে ওর বডি যে ব্যালেন্সটা ছিল খুব ভালো ছিল বক্সের মধ্যে, ও এদিক ওদিক কাটিয়ে কুটিয়ে করে দেবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওকে ও যে বক্সে যে বলটা পাবে ওই বলটাই ওকে কেউ পেতে দিত না আজকের দিনে দাঁড়িয়ে, মানে ওর সাপ্লাই লাইনটা কেটে দেওয়া হতো। তেমনই আইএম ভিজেন যে সে বক্সের এদিক ওদিক ডান দিক বাদিক কোথাও থেকে একটা অদ্ভুত মানে একটা কোনো একটা গোলে একটা শট মেরে দিত বা একটা চিপ করে দিত, ওই ভেলকি টাইপ অনেক কিছু করে অনেক গোল করেছে। কিন্তু ওই তার জন্য দেখবেন অনেকে বলে এখনকার দিনে যে কোনো ডিফেন্ডারকে আপনি জিজ্ঞেস করবেন অতীত দিনের যে ভিজান ভালো না বাইচুং, সে বলে বাইচুং বক্সের মধ্যে মারাত্মক বিছে বলা হতো। কিন্তু আইএম ভিজেন আনপ্রেডিক্টেবল এরা বলে দেখবেন। তো এই আনপ্রেডিক্টেবিলিটির সুযোগটাই ও পেত না আজকের দিনে দাঁড়িয়ে আইএম ভিজেন, যদি না এডুকেশনটা ওর বেসিক ওর মধ্যে থাকতো। এডুকেশন তো দুম করে একটা দামড়া বয়সে আসে না। তো এই জিতেন মুর্মুরও একই অবস্থা, মানে জিতেন মুর্মুর এডুকেশন খুব একটা ভালো ছিল না। এবার আপনি যত ইচ্ছা সুযোগ দিন না, মানে কিছুই হতো না। কেননা আপনাকে তো তাহলে সেরকম কোচ লাগবে। দেখুন আপনার জুনিয়র লেভেলেও ভালো কোচ লাগবে, সিনিয়র লেভেলেও ভালো কোচ লাগবে। জুনিয়র লেভেলে ধরলাম নেই, সিনিয়র লেভেলেও তো অন্তত লাগবে যে শেখাবে, যে বল ধরা ছাড়া এসব বেসিক যেগুলো শেখাবে। যদিও সিনিয়র লেভেলে এগুলো শেখানো খুব মুশকিল হয়ে যায় স্ট্রাইকারদের পক্ষে, আরও বিশেষ করে যেহেতু বডি মেমোরিটা তৈরি করার বা রেজিস্টার করার সময়টা পায় না সে, যদি একজন অল্প বয়স থেকেই না বডি মেমোরিটা তৈরি করে, বা বডি মাসেল মেমোরি বা মাসেল ইন্টেলিজেন্স ওটা যদি ছোটোবেলা থেকে তৈরি না হয়, বড় বয়সে গিয়ে তৈরি করতেই পারেন, কিন্তু সময়টা তখন আর পাওয়া যায় না হাতে। তো এইটা একটা সমস্যা যে আমরা কি করছি, আমরা খুঁজছি কে বাইচুংয়ের মতন খেলে, কে বিজয়ানের মতন খেলে। কিন্তু ঘটনা হচ্ছে আপনি যদি কোনো একটা মন্ত্র বলে বাইচুং বা বিজয়ানকে তুলে নিয়ে আসতে পারেন, হুবহু একটা 22 বছরের বাইচুং বা 22 বছরের আইএম ভিজয়ান আজকে 2025-এ সে কিছু করে উঠতে পারবে না, খুব বেশি কিছু করে উঠতে পারবে না। এখন যারা খেলছে তাদের থেকে খুব দারুণ কিছু করে উঠতে পারবে না, ওই যে মানে ওই পরিস্থিতির জন্য। আশা করি এই ব্যাপারটা বোঝানো গেল যে বাইচুংয়ের খোঁজটাই হচ্ছে আপনার ভুল। আপনি বাইচুংকে খুঁজবেন না, আপনি আজকের দিনে দাঁড়িয়ে যে খেলতে পারবে নাম্বার 9-এ এরকম প্লেয়ার তৈরি করার চেষ্টা করুন। খুঁজে পাবেন না এদেরকে, কেউ তৈরি করে রেখে দেয়নি আপনার জন্য, কোনো মা কোনো রান্না করে রাখেনি আপনার জন্য বাড়ি গিয়ে খাবেন, মা খিদে পেয়েছে, সম্ভব না। এবার আসা যাক আইএসএল না হলে বা আইএসএল হলে তো খুবই ভালো, এবং আইএসএল হলে কীভাবে হবে আগেও আলোচনা করেছি অনেক, এটা নিয়ে আলোচনা করবো। কিন্তু এখনও দেখছি অনেকে বলছে আইএসএলটা কবে হবে, যদি না হয়, না হলে না হবে, হলে ভালো, আমি বলবো হলে ভালো, না হলে আরও ভালো। তার কারণ হচ্ছে এই আইএসএল তো চিরকাল ছিল না ভারতীয় ফুটবলে। এবার আইএসএল না হলে কী হবে, আইএসএল না হলে দেখুন আমি ধরলাম, মানে যখন বলছি আইএসএল না হলে হচ্ছে আইএসএল বা টায়ার 1 যে ন্যাশনাল লেভেলের লিগ সেটা ধরলাম হলো না, যে কোনো কারণে এই বছর হলো না, না হলে না হবে। বলছি তো হলে ভালো, না হলে আরও ভালো। কেননা ডুরান্ড কাপ রয়েছে, আইএফএ শিল্ড রয়েছে, আইএফএ শিল্ডটাকে শুরু করা যাবে আবার, দরকার হলে কলকাতা ফুটবল লিগকে আবার তৈরি করা যাবে। এবং একটা জিনিস আপনারা মনে করার চেষ্টা করুন যে আইএসএল ধরলাম হলো, টায়ার 1 হলো, আইএসএল নাম নিয়ে হলো বা অন্য, কিন্তু যদি মালিকানা বদলে যায়, যদি যে নতুন কনস্টিটিউশন অনুযায়ী যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতেই থাকে এবং সেটা যদি কনস্টিটিউশন মাফিক হয় নতুন কনস্টিটিউশন, তাহলে কিন্তু এটা মুশকিল আছে ভারতীয় ফুটবলের জন্য। কেননা নতুন কনস্টিটিউশন আমরা দেখেছি অনেক কিন্তু ওই ট্রেসেবিলিটির ব্যাপার, যে অডিট এই ব্যাপারটা খুব রয়েছে, ট্রান্সপারেন্সির ব্যাপারটা রয়েছে, খরচ এইসব ব্যাপারে। তো সেক্ষেত্রে কিন্তু কিছু ক্লাবের আইএসএলে যারা এই মুহূর্তে রয়েছে তারা কিন্তু একটু মানে বেঁকে বসতে পারে, তার কারণ তারা একটা প্রাইভেট কোম্পানির দ্বারা নির্ধারিত বা পরিচালিত একটা লিগে খেলছে এই মুহূর্তে, এবং সেখানে কিন্তু পয়সা নিয়ে খুব একটা স্বচ্ছতা নেই। আপনি কোথা থেকে টাকা আনছেন, কিভাবে খরচ করছেন, কিভাবে টাকা যাচ্ছে, টাকার ইনফ্লো আউটফ্লো নিয়ে কিন্তু একটা স্বচ্ছতার চূড়ান্ত অভাব রয়েছে। এবং
সেটাই অনেকে চায়, মানে অনেক ক্লাবের যারা ইনভেস্টার তারা কিন্তু সেইটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু যখন একটা স্বচ্ছতার একটা পরিবেশ চলে আসবে তারা কিন্তু বলতে পারে না, মানে এখানে আমি তো খুব বেশি টাকা এদিক ওদিক ডান দিক বাদিক, যেটা আপনারা ইংরাজিতে বলেন মানি লন্ডারিং, সেটা করতে পারবো না। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্লাব কিন্তু ড্রপ আউট করতেই পারে। মানে যদি আইএসএল থাকে, যদি চলেও, যদি তার মালিকানা বদলে যায়, যদি তার ফরম্যাটটা বদলে যায়, যদি এআইএফএফ এর নতুন কনস্টিটিউশন অনুযায়ী হয়, তো কিছু ক্লাব কিন্তু ড্রপ আউট করতে পারে আইএসএল থেকে। কিন্তু সেক্ষেত্রে অসুবিধা নেই। আমরা তো দেখেছি আই লিগে একটা দুটো ক্লাব আছে, যেমন ধরুন ডায়মন্ড হারবার কিন্তু বেশ ভালো এই মুহূর্তে ইনভেস্ট করছে, তাদের তো বেশ শক্তিশালী টিম বানাচ্ছে, আই লিগের মানেও যথেষ্ট শক্তিশালী টিম কিন্তু। তো সেরকম কী হতে পারে, ওয়ার্স্ট কেসে ধরলাম কিছুই হলো না, ওয়ার্স্ট কেসে ধরলাম আইএসএল বা টায়ার ওয়ান কোনো লিগই হলো না, সেক্ষেত্রে কী হবে, মানে আইএফএ শিল্ড হবে, বড় করে হবে, দরকার হলে আরও টুর্নামেন্ট করা যাবে, দরকার হলে দেশে বাইরে খেলতে যেতে পারে কোনো টুর্নামেন্টে খেলতে গেল। এবং যদি সেরকম দরকার হয় তো কলকাতা থেকে একটা ভালো করে একটা লিগ চালু করা যেতেই পারে, একটা বেঙ্গল লিগ চালু করা যেতেই পারে। কেননা এটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে পৃথিবীতে এরকম প্রচুর দেশ আছে যারা বিশ্বকাপে নিয়মিত খেলে, যাদের জনসংখ্যা কিন্তু বাংলার থেকে অনেক কম, এরকম অনেক দেশ আছে যারা কিন্তু নিয়মিত বিশ্বকাপ খেলে। এবং অনেক দেশ আছে যাদের অর্থনীতি হয়তো ভারত কেন বাংলার অর্থনীতির থেকেও মন্দ, তবু তারা খেলছে। আফ্রিকার অনেক দেশ আছে, ল্যাটিন আমেরিকার কিছু ছোট ছোট দেশ আছে যাদের অর্থনীতি আপনি যদি বাংলার সাথে তুলনা করেন হয়তো দেখবেন বাংলার থেকেও আর্থিকভাবে পিছিয়ে আছে, জনসংখ্যাতে তো অনেকটাই কম বাংলার থেকে, তবু তারা কিন্তু বিশ্বকাপ খেলছে। আমি বিশ্বকাপ অবধি যেতেই চাইছি না, এশিয়ার ওপর দিকে ভালো মানের এরকম প্রচুর তো দেশ রয়েছে, ছোট ছোট দেশ রয়েছে, তারা ভালো ফল করছে। তো মানে যদি সেরকম প্রয়োজন হয় তো কলকাতা লিগটাকেই বড় করে করা যাবে। এবং সেখানে আগেও তো দেখুন আইএসএল আগে কী ছিল, আই লিগ ছিল, আই লিগটা তার আগে এনএফএল নাম ছিল, যতদূর মনে হয় 1991 সালে শুরু হয়েছিল প্রথম এনএফএল। তো তার আগে তো ভারত তো ছিল, ভারতে ফুটবল তো হতো, দরকার হলে সেরকম হবে, আগের অবস্থায় চলে যাব, কলকাতা লিগটাই তখন বড় করে হবে, সেখানে বিদেশিরা খেলবে এবং দরকার হলে গোটা দেশের মানে যারা ভালো ভালো প্লেয়ার আছে তারা কলকাতা লিগে খেলবে, এটা আরও বড় করে করাই যাবে বেঙ্গল লিগ। সুতরাং অত ভাববেন না, আপনার ক্লাব রয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবটা রয়েছে, ক্লাবের যারা মালিক বা যারা ক্লাবটা পরিচালনা করছে সে ক্লাব কর্তৃপক্ষ বা ইনভেস্টার তারা সিরিয়াস, তারা ওই সুপার জায়ান্টের মতন নয় যে আইএসএল হচ্ছে কি হবে না ভেবে তারা মানে দ্বিধায় রয়েছে, ওই চেন্নাইয়ের মতো না যে তারা এখন হেড কোচ নিয়োগ করেনি যতক্ষণ না একটা স্বচ্ছ ধারণা তারা পাবে, একটা ক্ল্যারিটি পাবে যে আইএসএলে কী হচ্ছে। তো আপনি তো ইস্টবেঙ্গল ফ্যান, আপনার অত চিন্তা করার কোনো কারণ নেই। আর যেটা বললাম আইএসএল হলে তো খুবই ভালো, আর না হলেও আরও ভালো আমি বলবো। এবং আইএসএল হলেও যে খুব ভালো, মানে আইএসএলে কী হবে আপনি কিন্তু জানেন না, কেননা ওই যে বললাম যদি পরিচালনার দায়িত্বটা যদি ওই এফএসডিএল এর হাত থেকে সরে গিয়ে এআইএফএফ এর হাতে যায় এবং সেটা যদি নতুন কনস্টিটিউশন অনুযায়ী হয় তাহলে কিন্তু বেশ কিছু ক্লাব ড্রপ আউট করতে পারে, এবং কারণটা আমি বলে দিলাম। তো আশা করি কিছুটা ধারণা হলো স্বচ্ছ সবার। আর সবচেয়ে বড় ব্যাপার অত চিন্তা করবেন না, আর ওই স্ট্রাইকার খোঁজার ব্যাপারে বললাম ওখানে একটুখানি আপনাকে রিটিউন করতে হবে, আপনি মনে হয় না ঠিকঠাক খুঁজছেন, সেই জন্য আপনি কিন্তু সমস্যাটার সমাধান করতে পারছেন না। আসলে ভালো থাকবেন।